যারা এই যে বাটার দোকানে হামলা করেছে বা বাটার শোরুমগুলোতে হামলা করেছে, লুটপাট করেছে, আমি মনে করি যে ভেতর থেকে কেউ স্যাবোটেজ করার চেষ্টা করেছে। কোনো ইমানদার মুসলমান এই কাজ করেছে আমার বিশ্বাস না। এটা আমার মনে হয় যে এই সরকারকে বিপদে ফেলার জন্য কেউ করেছে। কারণ যখন এই গতকালকের এই হামলার ঘটনা, লুটপাটের ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এই বিনিয়োগ সম্মেলনটা 5ই আগস্টের পরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য এই বিনিয়োগ সম্মেলনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই কাজগুলো করে আমার মনে হয় যে তাদের কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই কাজের সাথে জড়িত থাকতে পারে পতিত সরকারের দোসররা। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার ফিলিস্তিনের জন্য, হামাসের জন্য কি কি করতে পারে? বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার যা করতে পারে আমি মনে করি সেটি হচ্ছে যে কূটনৈতিক উপায়ে সরকার কিছু পদক্ষেপ নিতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে যেহেতু ডক্টর ইউনূসের বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সেক্ষেত্রে তিনি কূটনৈতিক উদ্যোগ নিতে পারেন। তিনি শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি, সেই কথা বলেই গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বা পশ্চিমা দেশগুলোকে বোঝাতে পারেন, চাপ সৃষ্টি করতে পারেন। তিনি, আমি মনে করি যে তিনি আরও নোবেল পাওয়া যে সমস্ত ব্যক্তি রয়েছেন এখন জীবিত পৃথিবীতে, তাদেরকে নিয়ে একটা জোট করতে পারেন, তাদেরকে নিয়ে একটা ফ্রন্ট করতে পারেন, তাদেরকে নিয়ে একটা কূটনৈতিক উদ্যোগ নিতে পারেন। এরপরে মুসলিম বিশ্বের মধ্যে তো কূটনৈতিক উদ্যোগ নেওয়া অবশ্যই জরুরি, এগুলো করতে পারে। আর বাংলাদেশের সাধারণ মানুষ আমি মনে করি তাদের খুব কিছু করার নেই। নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে, কিন্তু এরকম ভাঙচুর, লুটপাট এগুলো কোনোভাবেই কাম্য না। এটা আসলে আইন সিদ্ধ নয় এবং এটা এর মধ্য দিয়ে ফিলিস্তিনের কোনো উপকার হবে না, ইসরায়েলেরও বিশেষ কোনো ক্ষতি হবে না, বরং পশ্চিমা বিশ্বে বা আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা যাবে যে মুসলমানরা এই রকমের একটা উগ্রতা সৃষ্টি করে। এই যে ভাঙচুর, লুটপাট এগুলোর কোনো মানে হয় না। বাংলাদেশে বাটা শোরুমের হামলা হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? না, এই হামলাটাকে আমি ভালোভাবে দেখছি না। এই কারণে এই হামলার ভেতর দিয়ে ইসরায়েলের অর্থনীতির কোনো কিছু আসবে যাবে না, ইসরায়েলের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না, ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে না। বরং এর ভিত্তিতে আমি একটু আগেই বলেছি যে ভুল বার্তা যাবে আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশে ব্যবসা, বিনিয়োগ এগুলো কোনোটাই নিরাপদ নয়। বাংলাদেশ অস্থিতিশীল একটা দেশ, বাংলাদেশে উগ্রতা সৃষ্টি করছে, উগ্রবাদের পক্ষে চলে যাচ্ছে। বরং আমি মনে করি যারা এই যে বাটার দোকানে হামলা করেছে বা বাটার শোরুমগুলোতে হামলা করেছে, লুটপাট করেছে, আমি মনে করি যে ভেতর থেকে কেউ স্যাবোটেজ করার চেষ্টা করেছে। কোনো ইমানদার মুসলমান এই কাজ করেছে আমার বিশ্বাস না। এটা আমার মনে হয় যে এই সরকারকে বিপদে ফেলার জন্য কেউ করেছে। কারণ যখন এই গতকালকের এই হামলার ঘটনা, লুটপাটের ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন হচ্ছে। এই বিনিয়োগ সম্মেলনটা 5ই আগস্টের পরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের যে অনেকটা দুঃসময় যাচ্ছে, সেই দুঃসময় এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হওয়ার জন্য এই বিনিয়োগ সম্মেলনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশি বিদেশি বহু প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং 600-র বেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং তাদেরকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখানো হচ্ছে এবং তারা এই কথাই বারবার জানতে, বুঝতে এবং নিশ্চিত হতে চান যে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ একদম চমৎকার, উপযুক্ত এবং বাংলাদেশ স্থিতিশীল রয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই কাজগুলো করে আমার মনে হয় যে তাদের কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই কাজের সাথে জড়িত থাকতে পারে পতিত সরকারের দোসররা। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পরও কেন ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন? এটার খুব সোজা কথা। প্রথমত আমেরিকা এবং ব্রিটেন মিলে ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে। আজকে এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে তারাই কার্যকর ভূমিকা রেখেছিল। সেক্ষেত্রে তারা তাদের পালিত পুত্র মনে করে ইসরায়েলকে তারা লালন পালন করবে, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত, ইসরায়েল প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে কোনো রাষ্ট্র না, এটা একটা আমেরিকার সামরিক ঘাঁটি। তো আপনি আমাদের যে কোনো ব্যক্তির যে কোনো ঘাঁটির স্বার্থকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। আমেরিকা তার ঘাঁটিকে সংরক্ষণ করার, নিরাপদ রাখার চেষ্টা করছে। তৃতীয়ত, আমেরিকা এই যে আইসিসির সদস্য নয়, অর্থাৎ আইসিসি যে হয়েছে এটার পক্ষে আমেরিকা না, কারণ তারা সারা বিশ্বের যে ধরনের
অন্যায় অপরাধ করে বেড়ায়, তাতে তারা যদি এই আইসিসির সদস্য হয় তাহলে তারা নিজেরাই ফেঁসে যাবে, বিপদে পড়বে। ইসরায়েলও এই আইসিসির সদস্য না, যতদূর আমি জানি। সেক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যদি গ্রেপ্তারি পরোয়ানা যে জারি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে, সেই গ্রেপ্তারি পরোয়ানা আমেরিকা মানবে না। তার এই কারণগুলোই আমি যেগুলো উল্লেখ করলাম, এর প্রত্যেকটা বিষয়ই তার পক্ষে যায়। অর্থাৎ আমেরিকা যেহেতু ইসরায়েলের লালন পালনকারী, ইসরায়েলের নিরাপত্তা দানকারী, ইসরায়েল প্রতিষ্ঠাকারী এবং ইসরায়েলকে রক্ষাকারী, এবং ইসরায়েলকে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানে টিকিয়ে রাখতে হবে তার স্বার্থে, সেক্ষেত্রে ইসরায়েলের কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হোক এটা আমেরিকা চাইবে না, এটা আমেরিকা চাইতে পারে না। যার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও নেতানিয়াহুকে আমেরিকায় স্বাগত জানিয়েছে ট্রাম্প। এটা স্বাভাবিক ব্যাপার, এবং ট্রাম্পের পক্ষে এটা আরও বেশি করা সম্ভব। শেষ পর্যন্ত ফিলিস্তিনে কি হতে যাচ্ছে? শেষ পর্যন্ত ফিলিস্তিনে কী হতে যাচ্ছে এটা আমরা এখনই বলতে পারবো না। তবে আমরা যা বলি সে আমি সবসময় বলি, বিশ্বাস করি যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছুর শেষ আছে, পরিণতি আছে। আজকে ইসরায়েল বর্বরতার এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের একেবারে শিখরে, চূড়ান্ত সীমায় পৌঁছেছে। আমি মনে করি এর অবসান হবে, এবং এর অবসান সম্ভবত খুব দ্রুতই হবে। যে কোনো কিছুরই অবসান হয়, আমি মনে করি যে আজকে যে ঘটনাগুলো ঘটছে এর অবসান মনে হয় দ্রুতই হবে। এবং প্রত্যেকটা বিষয়ের শেষ আছে। যেমন একটা কথা আছে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। ফিলিস্তিনদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা খেয়াল করে দেখব যে গাজায় যখন পিঠ ঠেকে গেছে লোকজনের, তখন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, এবং গত 16-17 মাস 18 মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, লড়াই করছে, এবং তাতে যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু লড়াইটা চালু রেখেছে, এবং হামাসকে কিন্তু একেবারে পর্যুদস্ত করতে পারেনি, আত্মসমর্পণ করাতে পারেনি। ঠিক এই সময়ের ভেতরে পশ্চিম তীর, ফিলিস্তিনের আর একটা অংশ পশ্চিম তীর, সেখানেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যেখানে পশ্চিম তীর ছিল আপোষকামীদের দখলে, আপোষকামীদের নিয়ন্ত্রণে, সেখানেও কিন্তু ইসরায়েল বিরোধী লড়াই জোরদার হচ্ছে। সেক্ষেত্রে পুরো ফিলিস্তিন দুই পাশ থেকে ইসরায়েলকে চেপে ধরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং আমি মনে করি সামনে ইসরায়েলের জন্য অবশ্যই বিপদ আছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।